আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা আক্তার, সাটুরিয়া, মানিকগঞ্জ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা পড়াবো। আমাদের কবিতার নাম আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। সবাই বই খাতা কলম খুলে নাও। প্রথমে আমরা কবির জীবনীটা দেখে নেব। সবাই বোর্ডের দিকে তাকাও। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনামটা হচ্ছে আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। এবার আমরা মাইন্ড ম্যাপিং পদ্ধতির মাধ্যমে কবির জীবনীটা দেখে নেব। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ভিতরে থাকবে কবির নাম জীবনানন্দ দাশ, উপরে থাকবে জন্ম। কবি জন্মগ্রহণ করেছেন 1899 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেছেন 1954 সালে কলকাতায়। আর তিনি ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন কলকাতায়। ইংরেজি সাহিত্যে MA পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই। কর্মজীবনে বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেন। একটা হচ্ছে বরিশাল, হাওড়া, আর একটা হচ্ছে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে। এরপর তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। আর কবিতা ছাড়াও জীবনানন্দ দাশ গল্প, উপন্যাস, প্রবন্ধ বিভিন্ন বিষয়ে তিনি লেখালেখি করেছেন। তাহলে এই জীবনানন্দ দাশ হচ্ছে আমাদের প্রকৃতির কবি। ওনাকে বলা হয় প্রকৃতি প্রেমিক কবি। প্রকৃতি নিয়েই তিনি বেশিরভাগ লেখালেখি করেছেন। আরও একজনকেও কিন্তু শিক্ষার্থীবৃন্দু এই প্রকৃতি প্রেমিক কবিও বলি আমরা, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। আবার আমরা কিন্তু এই পল্লী কবি জসীমউদ্দিনের কথা শুনেছি। উনিও কিন্তু গ্রাম বাংলার দৃশ্য নিয়ে, প্রকৃতি নিয়েও লেখালেখি করেছেন। নজরুল ইসলামও, আমাদের কাজী নজরুল ইসলামও, উনিও বিভিন্ন বিষয় নিয়েও লিখেছেন, প্রকৃতিও নিয়েও লিখেছেন। তাহলে আমরা মোটামুটি আমরা জেনে নিলাম যে প্রকৃতিকে নিয়ে কে কে কবিতা লিখেছেন, আরও অনেকে লিখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসলে আমাদের এই বাংলাদেশ, আমাদের জন্মভূমিটা অত্যন্ত চমৎকার, সুন্দর একটা দেশ, যা পৃথিবীর অন্য কোনো দেশে এত সৌন্দর্য নেই। প্রকৃতির সমারোহে বেষ্টিত, সবুজের সমারোহে বেষ্টিত আমাদের এই বাংলাদেশ। রূপময় বৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ। একটা কথা তো একটা দেশের নাম বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেমন রয়েছে কুয়েত, ইরান, ইরাক, সৌদি আরব। এগুলি কিন্তু মরুভূমির দেশ। একবার চিন্তা করো যে সেই দেশের কি অবস্থা। মরুভূমির দেশ, কোনো গাছপালা নেই আমাদের মতো, এরকম বালুময় এইসব দেশে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান,
আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের বাংলাদেশে এই এই প্রকৃতিগত দিক থেকে এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা হাজার শুকরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন মূল পাঠে চলে যাই। আমি কবিতাটা আবৃত্তি পড়ার আগে আমি এই শব্দার্থগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা আমরা যখন কবিতাটা পড়বো তাহলে আরো ক্লিয়ার হবে। বোর্ডের দিকে তাকাও সবাই। এই শব্দার্থের ভিতরে, কবিতার ভিতরে অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, ছোট ছোট নৈতিকগুলি, এগুলি তোমাদের অবশ্যই পড়তে হবে। ইম্পর্টেন্ট কয়েকটি শব্দার্থ তোমাদের লিখে দিচ্ছি। 1 নম্বরে লিখি রূপসা। রূপসা অর্থ কি? একটি নদীর নাম। নদীর নাম, এটা খুলনা জেলায়, এটা খুলনায় অবস্থিত। এরপর আসো ধবল। ধবল শব্দের অর্থ কি? সাদা বক। এরপর সুদর্শন। সুদর্শন অর্থ কি? সুদর্শন হচ্ছে গোবরের পোকা। গোবরের পোকা খুবই ইম্পর্টেন্ট একটা নৈতিক। যে নবান্ন, নবান্ন অর্থ হচ্ছে কি? নতুন ভাত। তাহলে আমরা শব্দার্থের মধ্যে দেখলাম কি? রূপসা। রূপসা অর্থ হচ্ছে একটি নদীর নাম, এটা খুলনা জেলায় অবস্থিত। এরপর ধবল। ধবল অর্থ হচ্ছে কি? সাদা বক। সুদর্শন অর্থ কি? গোবরের পোকা। নবান্ন অর্থ হচ্ছে গিয়ে নতুন ভাত। তো আমরা যখন কবিতাটা পড়বো সেখানে আরো কিছু কিছু আমাদের যেসব শব্দার্থগুলি থাকবে সেটা আমি বলে দেবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পর্যায়ক্রমে আমরা দেখে যাব। তাহলে সবাই বই খাতা কলম খোলো। খুলেছে তো নাকি? এবার আমরা কবিতাটা পড়ব। আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, হয়তো বা হাঁস হব কিশোরীর গুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবায় রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছি নিরে, দেখিবে ধবল ব আমাকে পাবে তুমি ইহাদের বীরে। কি সুন্দর না কবিতাটা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এবার আমরা কবিতার বর্ণনা বিশ্লেষণ দেবার চেষ্টা করব। সবাই দেখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে যেভাবে ক্লাস নেই, আমরা অনলাইনেও চেষ্টা করছি তোমাদেরকে সেভাবে ক্লাস নেবার জন্য। অবশ্যই তোমরা অনলাইনের ক্লাসগুলি দেখবে, বাড়িতে পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, পড়তে হবে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এখানে দেখো ধানসিঁড়িটি যে কথা যে কবি বলেছেন, এই ধানসিঁড়িটি হচ্ছে একটি নদীর নাম। এই ধানসিঁড়িটি তোমার বরিশালের ঝালকাঠিতে অবস্থিত। কিন্তু দুঃখের বিষয়, এই এই ধানসিঁড়িটির আর নাব্যতা নেই, নদীটি মরে গিয়েছে। জীবনানন্দ দাশ এদের প্রকৃতি প্রেমিক কবি, প্রকৃতিকে নিয়ে তিনি লেখালেখি করেছেন। আজকে আমাদের এই কবিতার মধ্যে যে বিষয়গুলি রয়েছে, কবিকে আমরা মৃত্যুর পরেও এইসবের মাঝে আমরা কবিকে দেখতে পাব। আর এই কবিতাটার মধ্যে তোমার আমরা যেসব পশু পাখিকে অবহেলা অবজ্ঞা করে থাকি, সেই সব বিষয়কে নিয়েই তিনি এই কবিতাটা লিখেছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে বাংলায়। তাহলে আমরা ধানসিঁড়িটি কি বুঝতে পেরেছি? হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কি বলেছে? হয়তো মানুষ নয়, কি হয়তো বা শঙ্খচিল। শঙ্খচিল অর্থ কি? এক ধরনের সাদা চিল। আবার এখানে আরেকটা কথা, শালিকের কথা উল্লেখ আছে। তাহলে এখানে দুটি পাখির কথা উল্লেখ রয়েছে। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এখানে আরেকটা পাখির কথা বলেছে, সেটা হচ্ছে কাকের কথা। কাক পাখিটাকে আমরা খুব অবহেলা করে থাকি, বলি যে কাকের ডাক কি কর্কশ, কা কা করে, কি কুৎসিত। এই পাখিটিকে আমরা অনেকে পছন্দ করি না, তাই নয় কি? কিন্তু দেখো কবি এই পাখির মধ্যেও তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে চেয়েছেন। এই পাখিটিকে তিনি ভালোবেসে পাখির কথা তিনি কবিতার মধ্যে প্রকাশ করে গিয়েছেন। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে কার্তিকের মাসের কথা উল্লেখ রয়েছে, এই কার্তিক মাসে কি হয়? কার্তিক মাসে আমাদের দেশের কৃষকরা তাদের নতুন ধান ঘরে তুলে, ঘরে তুলে এরা নতুন চালের ভাত খেয়ে থাকে, আতপ চাল যেটাকে বলা হয়। এই
আতপ চাল দিয়ে ওনারা যে খাবারটা খেয়ে থাকে, দুধ, গুড়, তোমার নারকেল, এসব দিয়ে এরা এই ভাত খেয়ে থাকে। তো তাহলে কার্তিকটাকে আমরা বুঝতে পেরেছি এই কার্তিকের নবান্নের দেশে। আর নবান্ন অর্থ কি? নতুন ভাত। অর্থাৎ এই সময়টা মনে হয় যেন ওই কার্তিক মাসে মানে একটা উৎসব মুখর একটা মাস। প্রত্যেকের ঘরে ঘরে তোমার এই আনন্দে একটা উচ্ছ্বাস তোমার বয়ে যায়। সেখানে সবার ঘরে ঘরে পিঠা পায়েসের ব্যবস্থা করে থাকে। খুবই একটা সুন্দর একটা তাদের এই মুহূর্তটা। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। এখানে দেখো আমি নবান্ন অর্থ নতুন ভাত, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় তোমাদের আসে। নবান্ন অর্থ কি? হ্যাঁ, তো এই যে এখানে ভাতটা তারা কি দিয়ে খায়? আতপ চালের ভাতটা তারা কি দিয়ে খায়? দুধ, গুড় এবং কি নারকেল দিয়ে খায়। তাহলে এখানে আমরা কয়টা প্রশ্ন দেখলাম? তিনটা প্রশ্ন দেখলাম। এখন এই তিনটা প্রশ্ন কিন্তু তোমাদের অভিন্ন তথ্যভিত্তিক বহুপদী সমাপ্ত সূচক নৈবিত্তিক। হ্যাঁ, এগুলি কিন্তু ভালো করে খেয়াল করে পড়বে। আর যেমন নবান্ন অর্থ কি? নতুন ভাত, এটা একদম স্রেফ একটা জ্ঞানমূলক প্রশ্ন। আর এখানে এই দুধ, গুড়, নারকেল এসব জাতীয় যে ধরনের পড়া থাকবে, এই পড়াটা তোমাদের এই নৈবিত্তিকের মধ্যে আসে, অভিন্ন তথ্যভিত্তিক বা বহুপদী সমাপ্ত সূচক নৈবিত্তিকের মধ্যে। তাহলে খুব খেয়াল করে এগুলি করতে হবে। হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। আবার কবি কি হতে চায়? হাঁস হবে। হাঁস হয়ে সে কি করবে? পানিতে ভেসে বেড়াবে। সেখানে যে গাছটা থাকবে কলমি গাছ, এই কলমি গাছের যে গ্রান, এই গ্রান নিয়ে কবি ভেসে বেড়াবে। আবার এখানে বলেছে যে এই একজন কিশোরীর কথা উল্লেখ রয়েছে যার পায়ে থাকবে ঘুঙুর। সে এই যে একটা সৌন্দর্য, এই যে তার একটা ভালো লাগা, যে সেটা প্রকাশ করে গিয়েছেন। খুব সুন্দর না? যে হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কবি বাংলাদেশের রূপময় সৌন্দর্যকে এত বেশি ভালোবেসেছেন, সেই ভালোবাসাগুলি তিনি আমাদের মাঝে এভাবে লিখে গিয়েছেন, প্রকাশ করে গিয়েছেন। বাংলাদেশে যে বিস্তীর্ণ জোড়া যে মাঠে আমরা ফসলাদি করে থাকি, বিস্তীর্ণ জোড়া, তারপরে যে মাঠ, দিগন্ত জোড়া মাঠ, এগুলির মধ্যে যে সৌন্দর্য রয়েছে, এগুলির মধ্যে যে ভালো লাগা রয়েছে, এগুলির মধ্যে যে আমরা আমাদের সৌন্দর্যকে আমরা উপভোগ করে থাকি, সেটাই তিনি এই কবিতার মাঝে প্রকাশ করে গিয়েছেন। আবার আসলে আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারে সবুজ করুন ডাঙায়। জলাঙ্গি শব্দ এখানে বুঝিয়েছি কি? যে ভেজা জায়গা, সবুজের সমারোহে বেষ্টিত আমাদের এই বাংলাদেশ, যার জন্যে এখানে বলেছে সবুজ করুন ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন অর্থ কি শিক্ষার্থীবৃন্দু? গোবরের পোকা, তাই না? এগুলি একসাথে দলবদ্ধ হয়ে একদম বিন্দু বিন্দু এভাবে উপরের দিকে উড়ে যায়। এই সময়টা কোন সময়? সন্ধ্যার সময়। হয়তো সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কখন? কোন সময়টা? হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা একটা শুভ লক্ষণীয় পাখি। আর এটা কোথায় বসে ডাকতেছে? শিমুল গাছের ডালে, শিমুল গাছের তুলা গাছ। হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। খয়ের ধান কে ছড়াচ্ছে? একটি ছোট শিশু ছড়াচ্ছে।
হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। আবার আমরা দেখব রূপসার ঘোলা জলে এক কিশোর সে সাদা ছেঁড়া পালে সে সেখানে ডিঙ্গা বাইছে। ডিঙ্গা বাই রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিরে। কে আসিতেছে? আকাশে মেঘ ধরেছে, মেঘটা মনে হয় যে একটু বেশি বেশি যায়, এটাকে মনে হয় যে কেউ সাঁতরাচ্ছে। তাই বলছে রাঙা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমাকে পাবে তুমি ইহাদের ভিড়ে। এই রাঙা মেঘ সাতটে কে নিরে, নিরে শব্দটার থেকেই পাখির বাসা। তো এই ধবল বকটা সে কী করছে, তার বাসায় ফিরে আসছে। এই যে সুন্দর সুন্দর যে নৈমিত্তিকগুলি, আমরা যে কবিতাটা পড়ে কি বুঝলাম, এখানে কয়েকটি পাখির কথা উল্লেখ রয়েছে। এখানে কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থীবিন্দু 3জন মানুষের কথা উল্লেখ রয়েছে। একটা কিশোরী, তার পায়ে থাকবে ঘুঙুর। একটা ছোট শিশু উল্লেখ এভাবে, একটা ছোট শিশু সে কি করবে, সে খয়ের ধান ছড়াচ্ছে। আর একটা মানুষের কথা শুনে দেখলাম আমরা এখানে, সেটা কি কিশোর, সে কি করছে, ডিঙা বাইছে রূপসার ঘোলা জলে। তাহলে আমরা এই কবিতাটার মর্মার্থ নিশ্চয় বুঝতে পেরেছি যে প্রকৃতির সৌন্দর্যগুলি কবি এখানে তুলে ধরেছেন। তার ভালো লাগা ভালোবাসা এই জন্মভূমির এই সৌন্দর্যগুলি তিনি এখানে লিখেছেন। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাঝে যারাই স্মরণীয় বরণীয়, যারাই আমাদের নীতিগত শিক্ষাগত আদর্শগত দিকগুলি আমাদের লেখার মাঝে তারা লিখে গিয়েছেন, তারপরে সৌন্দর্যগুলি প্রকাশ করে গিয়েছেন, এগুলির মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। প্রকৃতিকে নিয়ে যেসব সৌন্দর্যগুলি তারা তুলে ধরেছেন, এই সৌন্দর্যের মাধ্যমে কিন্তু আমরা প্রকৃত অর্থে আমরা এই প্রকৃতিটাকে আরও বেশি ভালোভাবে উপলব্ধি করতে পারে। আসলে আল্লাহ তাআলার কি, আসলে স্রষ্টা কি, আসলে স্রষ্টার সৌন্দর্যটা কত সুন্দর। তো এই যে বিষয়গুলি, তাহলে কি আমরা এই কবিতার মূল ভাবটা আমরা বুঝতে পেরেছি? তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই, তোমরা আগামী দিন এই কবিতা থেকে ভাব সম্প্রসারণ আকারে 1 পৃষ্ঠা লিখে আনবে। তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা এই কবিতাটা সম্পর্কে কিছু বুঝেছো। তো অবশ্যই বাড়িতে বেশি বেশি করে পড়বে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাসায় চলবে, অবশ্যই মাস্ক পরবে, মাস্ক পরে তোমরা বের হবে। তো ঠিক আছে, ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।